ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন। সাথে আছে নাজরিন মুনি। নিবেদন করছে জিপিএস ইস্পাত। আওয়ামী লীগের একটি ফলস ধারণা তৈরি হয়েছে, সংকট থেকে তারা উঠে গেছেন। বিগত নির্বাচনের পর আওয়ামী লীগের সংকট আরও গভীর হয়েছে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 6 মাসেরও বেশি সময় পর আজ রোববার সংবাদ সম্মেলনে এসে বিএনপি মহাসচিব জানান, গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের চলমান আন্দোলন অব্যাহত থাকবে। এরই মধ্যে বিএনপিতে চাউর হয়েছে, অন্তর্বর্তীকালীন নির্বাচনের চাপ দিতেই ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। যদিও বিএনপি মহাসচিব বলেছেন, কে আসলো না আসলো এটি নিয়ে তাদের মাথা ব্যথা নেই। তবে দ্বাদশ নির্বাচনের পর দেশের সংকট যেভাবে গভীর হয়েছে তাতে সরকারের ভবিষ্যৎ ভালো দেখছেন না তিনি। বিএনপির মতো জাতীয় পার্টিও চরম সংকট অনুধাবন করছে, তবে আওয়ামী লীগ সরকার এমনটা অনুভব করছে না। দলের সাধারণ সম্পাদক বিরোধিতার চিন্তা চেতনাকে উদ্ভট আখ্যা দিয়ে বলেছেন, বিএনপির স্বপ্ন পূরণের জন্য যুক্তরাষ্ট্র আর আসবে না। আসলে কতটা সংকটে দেশ ও দেশের রাজনীতি, এইসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন আমাদের সাথে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য তানভীর শাকিল জয় এমপি, আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার এটিইউ তাজ রহমান। দর্শক, আপনারা আছেন আমাদের সাথে। রাজনীতির আলোচনা প্রতি মুহূর্তে নানা দিকে মন নেয়, কিন্তু একটা নতুন মোড়ের দিকে এখন যাচ্ছে যে আসলেও দেশ সংকটে আছে কি নেই, যেমনটি বিএনপি মনে করে। আমাদের সাথে আজ শামা ওবায়েদ আছেন, তিনি সাংগঠনিক সম্পাদক বিএনপি। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। সংকটের কথা বলছেন আপনাদের মহাসচিব এবং বলছে যে সংকট উত্তরণ করেছে আওয়ামী লীগ, এমন ফলস ধারণা আওয়ামী লীগের আছে। মানে এটা ফলস ধারণা কেন হবে? সংকট থেকে কি তারা আসলে উঠতে যায়নি? দেশ তো বহুমুখী সংকটে আছে। প্রথমে আমি আমার সহ আলোচকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, ডিবিসির দর্শকদেরকেও শুভেচ্ছা জানাই। অনেকদিন পরে ডিবিসিতে আসলাম। ব্যাপার হচ্ছে যে সংকট তো বহুমুখী। এখন প্রথম সংকট যেটা গণতন্ত্রের সংকট, সেটা তো পার্মানেন্ট করে ফেলছে আওয়ামী লীগ। হ্যাঁ, যেটা 17 বছর ধরে এই সমস্যা চলতেছে, আরও কতদিন তাদের জন্য চলবে এই সমস্যা সেটা কেউ জানে না। তারপরে হচ্ছে এখন অর্থনৈতিক সংকট, এখন মূল্যস্ফীতির সংকট। প্রতিদিন পেপার পত্রিকায় লিড নিউজ হচ্ছে, অর্থনীতিবিদরা বলছেন, এবং সেই কারণে হয়তো মহাসচিব বলেছেন যে তাদের একটা ফলস ইয়েতে তারা আছে। একটা মানে হয় কি, যখন আপনি 3 টার্ম তো অলরেডি পার করছে, 4র্থ টার্ম মানে এইবার 2008-9 সাল থেকে 4র্থ টার্মে আছে, তো এখন ক্ষমতা মাথার উপরে উঠে গেলে যা হয় আর কি, যে চোখে কিছু দেখে না, কানেও কিছু শোনে না। এখন এই যে আশেপাশে যারা হালুয়া রুটির ভাগ পাচ্ছে, যারা ওই মধুর চারপাশে মাছিগুলো মানে ঘুরপাক খাচ্ছে, তারাই শুধু মানে কোটিপতি, মানে হাজার কোটি, 100 কোটি, মিলিয়ন, বিলিয়ন হচ্ছে। কিন্তু মেজরিটি আপনি যারা আছে বাংলাদেশের নাগরিকরা, তারাই খুবই মানে তাদের জীবন দুর্বিষহ অবস্থার মধ্যে আছে। তো সেটার কথাই মহাসচিব বলেছেন। উনি যখন বলেছেন, উনি আগে পিছে আরও অনেক কথা বলেছেন, যে স্বাস্থ্যর কথা বলেছেন, শিক্ষার কথা বলেছেন, ওগুলোর কথা আনতে গিয়ে কিন্তু বলেছেন যে সংকট বাংলাদেশে ঘনীভূত হচ্ছে। এখন আপনার ডলারের এমন ক্রাইসিস আমরা সবাই জানি, আমরা যারা টুকটাক মানে ব্যবসার সাথে জড়িত বা দেশের বাইরে যাওয়া আসা করি, আমরা সকলেই জানি, যারা ইভেন স্টুডেন্টরা যারা পড়াশোনা করতে যাচ্ছে। এখন বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক, আপনাদের যারা সেক্টর, সাংবাদিকদেরকে ঢুকতে দেয় না। গতকালকে সাংবাদিকরা সেটা বর্জন করেছে, বাংলাদেশ ব্যাংকের প্রেস কনফারেন্স 117 তারা করেছে। IMF এর চাপে তারা বিভিন্ন তড়িঘড়ি করে বিভিন্ন পলিসিগুলো মেক করছে, কিন্তু দেখা যাচ্ছে 125-127-এর কমে ডলার কিনতে পারছে না, এলসি খুলতে পারছে না মানুষ। আমদানি রপ্তানি সিভিয়ারভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। চায়না থেকে এখন সরকার আরও লোন নিবে অন্য লোন শোধ করার জন্যে, এবং এই যে ঋণের যে বোঝা সেটা কমানোর জন্য। এবং এই জিনিসগুলো তো আলটিমেটলি কারা সাফার করছে? বাংলাদেশের জনগণ। তার মানে এখন সংকটটা রাজনীতির চেয়ে কি বেশি আপনারা অর্থনৈতিক আর দেশের মানুষের সংকট দেখছেন? রাজনীতি ইজ ইন এভরিথিং। পলিটিক্স, আপনি এই অর্থনীতির সংকটের মূল কারণও কিন্তু রাজনীতি। আপনার এই বহুমুখী যে সংকটের কথা মহাসচিব উল্লেখ করেছেন, তার মূলে হচ্ছে রাজনীতি, তার মূলে হচ্ছে একটি অগণতান্ত্রিক পরিবেশ
বিরাজ করা, সেটাই হচ্ছে মূল সমস্যা। তার মানে সামগ্রিক সংকটের প্রেক্ষিত রাজনীতি এবং সেটাই আসলে অনেকখানি সংকটে আছে সেই কথা তিনি বলেছেন। এবং এই গণতন্ত্র না থাকাতে কিন্তু প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে। প্রতিষ্ঠানগুলো ধ্বংস হওয়াতে কোনো ইনস্টিটিউশন ঠিকমতো কাজ করে না, সেই কারণে দুর্নীতি বাড়ছে, সেই কারণে বিদেশি ব্যবসায়ীরা এখানে ইনভেস্ট করতে ভয় পাচ্ছে, সেখানে করে নতুন ইন্ডাস্ট্রি হচ্ছে না। বাংলাদেশ ব্যাংকে আপনারা ঢুকতে পারেন না, তো বাংলাদেশ ব্যাংকে কি হইতেছে, কি স্বচ্ছ ফ্রি ফ্লো অফ ইনফরমেশন যদি না থাকে, জনগণ যদি না জানে যে তাদের পঞ্জীভূত টাকা বা তাদের টাকা যেটা তারা ব্যাংকে রাখছে সেই টাকা দিয়ে কি করতেছে সরকার, তাহলে তো এই সরকার কিসের সরকার? অনেক ধন্যবাদ। এটিও তাজ রহমানের কাছে যেতে চাই, তিনি প্রেসিডেন্ট মেম্বার জাতীয় পার্টি। এটিও তাজ রহমান, আপনি আছেন আমাদের সাথে, কৃতজ্ঞতা। এবং একটা লাইন দিয়ে শুরু করতে চাই। আপনাদের চেয়ারম্যান বলেছেন, জিএম কাদের, তিনি বলেছেন যে এই সরকার সিন্দাবাতের ভূতের মতো জনগণের কাঁধে বসে গেছে। সরকার যদি সিন্দাবাতের ভূতের মতো বসে যায়, আপনারা কি তাদের অংশ মনে করেন না? ধন্যবাদ আপনাকে এবং আমার দুই সহ আলোচক। অনেকদিন পরে শামাবাদের সাথে আপনাদের টকশোতে আমরা অনেক টকশো করেছি। একজন মন্ত্রীকে দেখে এখানে আমরা কথা বলছিলাম। দর্শক শ্রোতাকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, জিএম কাদের তো বিরোধী দলের নেতা সংসদের, উনি ওনার বক্তব্য দিবে যেটা জনগণের পক্ষে যাবে, যেটা জনগণের আশা আকাঙ্ক্ষা। বিরোধী দলের কাজ হলো সরকারের গঠনমূলক সমালোচনা করা, যেটা মানুষের প্রত্যাশা। জিএম কাদের তো সরকারের মানে মেট্রো রেল, সরকারের উন্নয়ন, এটা নিয়ে আলোচনা করার জন্য কেন বসেন? যেগুলার কি ল্যাপস আছে, যেগুলো করতে হবে সেগুলো বলতে হবে, তাই বলে যাচ্ছেন। শুধু বলার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে জাতীয় পার্টি আসলে জনগণের জন্য কি কাজটা জাতীয় পার্টি কি করবে বলা থেকে শুরু করে, সরকার যখন রাষ্ট্র ক্ষমতা একছত্র ক্ষমতা নিয়ে থাকে তখন বিরোধী দলের পক্ষ থেকে কাজ কিছু করার নাই। বক্তব্য, কাজ বেশি করতে গেলে আপনার উপরে কিন্তু ওই 28 থেকে 30,000 হবে, অফিস বন্ধ হবে, তালা হবে। ক্ষমতার ভাগীদার কি আপনারাও না? আমরা ভাগীদার কোন জায়গায়? আমাদের দলের আপনারা নির্বাচনে গেছেন, আপনারা আসন ভাগাভাগি করেছেন, সংসদে গেছেন, আপনারা কেন ভাগ না? অবশ্যই সরকারের ভাগ আপনারা। নির্বাচনের একটা জায়গায় আমাদের দুর্বলতা যেটা হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা চাই না, আপনি জানেন। বিএনপি সেই জায়গাতে কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া যাচ্ছে না। বাট আমরা বক্তব্য আপনার এই টকশোতে বিভিন্ন চ্যানেলে জিএম কাদের সহ দলের সমস্ত শীর্ষ পর্যায়ে তারা আমরা বলেছি যে সুষ্ঠু নির্বাচন আমাদের কাছে সন্দেহ আছে যে হবে কিনা। সেই জায়গার উপরেও নির্বাচনে আমাদের দল গিয়েছে। সেই যাওয়াটার পর জিএম কাদের সাহেব দলের চেয়ারম্যান আমাদের নির্বাহী সভায় প্রেসিডিয়ামে বক্তব্য দিয়েছেন যে আমি কেন গিয়েছিলাম, কেন না গিয়েছিলাম। আমি আপনার এখানে টকশো করে গিয়েছি লাস্টটা, যে 3টা পরাশক্তি এই নির্বাচনের কি করেছে, সেটা তো একটা বিস্তর আলোচনা। শুধু এটাই বলি, জিএম কাদের সাহেব যেহেতু এখন নির্বাচন করেছে, নির্বাচিত হয়ে এসেছেন, বিরোধী দলের নেতা আছেন, ওনার কাছে মানুষের প্রত্যাশা উনি যেন সরকারের এই যেগুলো আছে, যেগুলো মানুষের জনগণের কল্যাণে আসছে না, মানুষের মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি, ডলার, কারেন্সি, ইকোনমি। দেখেন মুনিয়াপা, পলিটিক্স অ্যান্ড ইকোনমি ইজ ইন্টার কানেক্টেড, একই সূত্রে গাদা। রাজনীতি কন্ট্রোল করে ইকোনমিকে, কারণ পলিটিশিয়ানরা ইকোনমিক ফোরকাস্ট তৈরি করে এটা ইমপ্লিমেন্টের জন্য আমলাদের কাছে দেয়। সে জায়গায় যদি রাজনীতিতে আপনি একছত্রভাবে, এখন যেটা হয়ে গিয়েছে, জিএম কাদের যেটা বলছেন, জাতি যেটা বলছে, বিরোধী দলটা বলছে যে এককেন্দ্রিক হয়ে গেছে। আমি বলি কেন এককেন্দ্রিক? প্রশাসন এককেন্দ্রিক, আমলারা এককেন্দ্রিক, নির্বাচন কমিশন এককেন্দ্রিক, নির্বাচনী ব্যবস্থা এককেন্দ্রিক। বাংলাদেশে 2টা দ্বারা এখন চলছে, দুটোটা সরকার করতে হবে। একটা হলো বাংলাদেশের সবাইকে আওয়ামী লীগ করে ফেলতে হবে, অথবা এক চক্ষু দিয়ে বাংলাদেশের মানুষকে, আওয়ামী লীগ, বিএনপি, বিরোধী দল, আওয়ামী লীগ, জাতীয় পার্টি যা আছে সবাইকে আপনাকে সমানভাবে দেখতে হবে। গত 8 মে একটা উপজেলা নির্বাচন হলো সিলেট সদর উপজেলায়, অন রেফারেন্স একটু টেলিভিশনে বলে যাচ্ছি। সেই উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিলেট জেলার বিজয়ী হয়েছেন সুজাত আলী। জালালাবাদ ক্যান্টনমেন্টের ওসি অভিনন্দন দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। এটা তার কাজ? এটা তো আইনে লেখা আছে, সরকার রাজনৈতিক দলে কোনো কিছুতে যেতে পারবে না। এই আমলারা কিন্তু রাজনীতির, আওয়ামী লীগের, আমার জয় ভাই আওয়ামী লীগের নেতা, বংশ পরম্পরায় অনেক বড় একটা পারিবারিক বিয়ে থেকে এসেছেন। ওনার চেয়ে বড় কিন্তু ওনার এলাকার পুলিশের কর্মকর্তারা। কেন জানেন? বিরাজনীতিকরণ, যেটা জিএম কাদের আজকে বলেছেন। রাজনীতিতে বিরাজনীতিকরণ করাতে এর ফায়দাটা কিন্তু এরা নিচ্ছে, আর জাতিটা আগামী দিনের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনারা সাংবাদিক কিন্তু দ্য 4th পিলার অফ দ্য ডেমোক্রেসি। আপনাদেরকে বাদ দিয়ে আমরা রাজনীতি করার সুযোগ নাই, রাজনীতিবিদদেরও নাই, দেশেরও নাই। আপনারা সঠিক তথ্য তুলে ধরবেন, মানুষ জানবে কোনটা হচ্ছে কোনটা হচ্ছে না। আওয়ামী লীগের নেতা কিন্তু আওয়ামী লীগের সমালোচনা করতে পারবে না। আওয়ামী লীগের কোনো
প্রস্তাবের বিপক্ষে আওয়ামী লীগের কোনো এমপি সংসদে ভোট দিতে পারবে না, আর্টিকেল 70 ইজ দেয়ার। এখানে বিরোধী দলে যারা আছে তাদেরই সমালোচনা করতে হবে। এখন দেখেন, একটা লাস্ট দিয়ে আপনাকে ছেড়ে দিচ্ছি, আওয়ামী লীগের অ্যালায়েন্সে যারা ছিল সব এক এক করে সংসদ থেকে আউট। ইনুবাই আউট, ডক্টর বদরুজ্জামান চৌধুরীর ছেলে মাইবি চৌধুরী আউট, মান্নান সাহেব আর ডক্টর কামাল সাহেবের 2 জন ছিল, মোকাবির খান, সুলতান মোহাম্মদ মনসুর আউট, আছেন শুধু ইনুবাই। মেনন ভাই জায়গায় আরেকজনকে নিয়ে সরকার আসছে, সেটা হলো ডক্টর লেফটেন্যান্ট কর্নেল আপনার মেজর জেনারেল ইব্রাহিম। জাতীয় পার্টি আছে। অ্যালায়েন্সগুলো ছোটো হতে হতে এমন এক পর্যায়ে চলে যাবে, একসময় আওয়ামী লীগের প্রয়োজন হবে বড় অ্যালায়েন্সের। বন্ধুহীন আওয়ামী লীগ রাজনৈতিক দল হয়ে যাবে, কোনো বন্ধু রাজনৈতিক দল পাবে না। ইন আদার হ্যান্ডস রাইট হ্যান্ডে যারা আছে এরা কিন্তু তাদের সবাই শক্তিশালী হয়ে একসময় বিশাল একটা জায়গায় যাবে, তখন আওয়ামী লীগের বন্ধুর প্রয়োজন হবে। কিন্তু বন্ধুরই তো আপনি শেষ করে ফেলছেন, দিচ্ছেন না কথা বলতে, শুনতে দিচ্ছেন না, নির্বাচন করতে দিচ্ছেন না। আমাদের ক্যান্ডিডেটরা ভালো ভালো ক্যান্ডিডেট কিন্তু ভয় পেয়েছে নির্বাচনে না যাওয়া, বলছেন না নির্বাচনে কি কোনো লাভ নেই। এখানে আওয়ামী লীগ প্রতিযোগিতা হবে, মানুষ যাবে না, 30% লোকের নির্বাচনে ভোট হচ্ছে, সেটা কিভাবে ওভারকাম করে আসবে? এই প্রশাসন, তাদের মধ্যে মারামারি, মাসুল, মানি ইজ ম্যাটার্স। এখানে পলিটিশিয়ান রাজনীতিবিদ বিরাজনীতিকরণ করে প্রশাসনরা সব কন্ট্রোলে নিয়ে গিয়েছে। আমরা আউট, অল আউট। জয় ভাইয়ের এখনও আছে, যতদিন থাকবে রাষ্ট্র ক্ষমতায়। এরপরে এই প্রশাসনই আবার কিন্তু বলবে বলে জয় সাহেব একটু সরে যান, নাইলে আপনাকে ধরবে কিন্তু। এখন আমরা একটু তাহলে আওয়ামী লীগের কথাই শুনি, যে অনেক অনেক অভিযোগের জায়গা তো সবসময়ের জন্য থাকে। তানভীর শাকিল জয় আমাদের সাথে আছেন, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে আছেন। যে প্রশ্নটি আজকে আসলে করা হয়েছে ফখরুল ইসলাম আলমগীরের সংবাদ সম্মেলন থেকে, সেটি হচ্ছে প্রধানমন্ত্রী হঠাৎ করে কেন বলছেন যে কারা ক্ষমতায় দেখতে চান, কারণ প্রধানমন্ত্রীর পর আসলে কে বসবেন ক্ষমতায়। এই প্রশ্নটি তারা তুলে ধরে বলতে চাইছেন যে আপনাদের কাছে হয়তো এই বার্তা পৌঁছেছে যে প্রধানমন্ত্রীর পরে কাউকে বসানোর চেষ্টা করা হচ্ছে। এরকম কোনো সংকটের জায়গা আপনারা বোধ করছেন নাকি আজকাল? ধন্যবাদ আপনাকে, সম্মানিত সকল সহ আলোচক এবং ডিবিসির দর্শকদের শুভেচ্ছা। আপনি যে কথাটি দিয়ে শুরু করলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরকম একটি মানে অবান্তর কথা বলেছেন, এটি আসলে আমার বিশ্বাস করতেই কষ্ট হচ্ছিল আজকে। যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন, তারপরে দলের নেতৃত্ব কে দেবে সেটি কিন্তু দল এবং জনগণই ঠিক করবে, আওয়ামী লীগের কোটি কোটি সমর্থকই ঠিক করবে। সেটি কিন্তু কোনো রকম শঙ্কা বা কোনো রকম চ্যালেঞ্জের মুখে আছে, এরকম আসলে অবান্তর একটি কথা ওনার মতো একজন আমি বলবো সিনিয়র নেতা বলাটা আসলে খুবই আমার কাছে মানে আমি বলবো যে একটি বিভ্রান্তিকর তথ্য। সুতরাং এটি নিয়ে কোনো আলোচনার সুযোগ আছে বলে আমি মনে করি না, বা এইগুলো নিয়ে আমাদের মধ্যে কোনো রকম অস্বস্তি আছে বলেও আমরা মনে করি না। কারণ আমাদের প্রতি একদম নিয়ম করে আমাদের কিন্তু যখন দলের কাউন্সিলের মেয়াদ শেষ হয় তখনই কাউন্সিল করা হয়। এটি কিন্তু বাংলাদেশে একটি অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সুতরাং সেটি ভবিষ্যতে বলে দেবে যে দলের নেতৃত্ব স্বাভাবিক গণতান্ত্রিক ধারায় কিভাবে প্রবাহিত হবে। সেটা তো দলের ক্ষেত্রে, কিন্তু যদি দেশের ক্ষেত্রে নিশ্চয়ই প্রধানমন্ত্রী বলেছেন এটি যে তারকে বাদ দিয়ে আসলে কাকে ক্ষমতায় বসাতে চায় সবাই, সেই ক্ষেত্রে অন্য কোনো বক্তব্য আছে? জি, সেটি তো ভিন্ন বিষয়। এখানে ভিন্ন বিষয় যেটি হলো, সেটি বলার আগে আমি বলতে চাই যে আজকে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি বলেছেন এই যে ফলস, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা যেটা বলতে চাই যে ওনারা গত 15 বছর ধরে কিন্তু এই ফলস পারসেপশন আর এই ফলস আন্দোলন নিয়ে আছেন। ঠিক আছে, 2008 সাল থেকে ওনাদের এই পারসেপশন যে আওয়ামী লীগ সংকটের মধ্যে আছে, আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে গেছে, আওয়ামী লীগের মানে কোনো ভিত্তি নেই, এবং ওনারা প্রতি বছরই বছরের একটি বিশেষ সময়ে হুঙ্কার দেন, আন্দোলনের হাক ডাক দেন, ওই বর্ষার সময় যেরকম ব্যাং ডাকে সেরকম, তারপরে আবার কিন্তু ওনারা আবার শান্ত হয়ে যান এবং ওনাদের আন্দোলন যথারীতি ব্যর্থতায় পর্যবসিত হয়। আজকে এখানে বিএনপি বা তাদের যারা আছেন তারা কিন্তু যে বিভিন্ন সময় ষড়যন্ত্র করে এসেছেন সেটা তো একদম প্রতীয়মান। আজকে বিদেশে এক সময় আমরা দেখেছি বাংলাদেশের মানে গার্মেন্ট সেক্টর বন্ধ করে দেওয়ার জন্য ওনারা ষড়যন্ত্র করেছেন। ওনারা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে বিভিন্ন রকম বিভ্রান্তি সৃষ্টি করেছেন। এবার নির্বাচনের আগেও ওনারা তো মানে প্রতিদিনই আওয়ামী লীগকে ফেলে দিচ্ছিলেন এবং জননেত্রী শেখ হাসিনাকে গদিচ্যুত করছিলেন। সেখান থেকে ওনাদের যেহেতু ওনারা নির্বাচনে না এসে ওনারা যে রাজনৈতিক সুইসাইড করেছেন সেটি তো ওনারা উপলব্ধি করতে পারছেন, এবং সেই হতাশা কিন্তু ওনাদের বিভিন্ন রাজনৈতিক নেতাদের বক্তব্য থেকেই উঠে আসছে। সুতরাং সেক্ষেত্রে ওনারা যে আবারও ষড়যন্ত্রের সুযোগ নেবেন বা ষড়যন্ত্রের মধ্যে থাকবেন এটাই স্বাভাবিক, এবং সেই প্রেক্ষিতেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং দলের বিভিন্ন নেতৃবৃন্দ এই কথাটি বারবার বলেছেন
যে ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে এবং ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের নেতাকর্মী এবং জনগণকে সজাগ থাকতে হবে। আর দুই একটি বিষয় আমি বলতে চাই যে এখানে দেখুন, প্রথম কথা হলো যে আওয়ামী লীগ তৃণমূল থেকে উঠে আসা সংগঠন, গণতান্ত্রিক রাজনৈতিক দল। আওয়ামী লীগ কিন্তু মার্শাল লর মাধ্যমে বা বন্দুকের নল থেকে তৈরি হয়নি এবং সেভাবে ক্ষমতা দখল কোনোদিন আওয়ামী লীগ করেনি। এখানে অর্থনৈতিক সংকটের কথা যেটি বলা হচ্ছে, যে অর্থনৈতিক সংকটটি কিন্তু বৈশ্বিক অর্থনৈতিক সংকট। আজকের দিনে আপনি যদি দেখেন যে আমরা যদি শুধু ফুড প্রাইস ইনফ্লেশনের কথা বলি, ইউকেতেও 11%, ইন্ডিয়াতেও 11%, বাংলাদেশে কিন্তু ফুড প্রাইস ইনফ্লেশন 12 থেকে 12.5%। সুতরাং এই যে সংকট, এই সংকট কিন্তু বৈশ্বিক সংকট। ঠিক আছে, আমরা হয়তো রাজনৈতিক দল করতে পারি, কিন্তু এইসব বিষয়ে যখন আমরা কথাবার্তা বলবো তখন কিন্তু সার্বিক বিচার বিবেচনা করে কথাবার্তা বলা উচিত। সকল কিছু ওই রাজনৈতিক বিচার বিশ্লেষণ থেকে বলা উচিত নয়। আজকে ডলার সংকটের কথা বলা হচ্ছে। এই ডলার সংকট, আজকে আমি ভারতের উদাহরণ দিই। ভারতে আজ থেকে 1.5 বছর আগে ডলারের রেট ছিল $1.70 নিচে, এখন সেটি 87 থেকে 88 টাকা সরকারি রেটে হয়ে গেছে। এই যে বিষয়গুলো, মানে এটি তো বাংলাদেশ তো আসলে মঙ্গল গ্রহের কোনো একটি দেশ না, সারা বিশ্বের মধ্যে যে সংকট সেখানে বাংলাদেশে অনুভূত হচ্ছে। এখন সেই সংকট সমাধানের জন্য হয়তো কোনো জায়গায় আমরা সফল হয়েছি, কোনো জায়গায় আরও সফল বা আরও ভালো করার সুযোগ রয়েছে। এই সার্বিক বিষয়গুলো আমরা যখন শুধু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে সমালোচনা করি, তখন কিন্তু সেখানে একটি রাজনৈতিক দলের তাদের যে দেউলিয়ত্ব সেটাই কিন্তু প্রমাণ পায়। আজকে আমি আর 30 সেকেন্ড বলবো যে কোভিডের পর থেকে শুরু করে যে অর্থনৈতিক সংকটের কথা বলা হচ্ছিল, পৃথিবীর কতগুলো দেশ আপনি দেখেন অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, কিন্তু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের কিন্তু সকল অর্থনৈতিক সংকট মোকাবেলা করে আমরা কিন্তু সার্বিক স্থিতিশীলতা বজায় রেখেছি। কিন্তু যখন যে সংকটগুলি হয়, সেটি অর্থনৈতিক হোক, সামাজিক হোক বা যে সংকটগুলি হোক, শেষ পর্যন্ত সেটি কিন্তু উপকরণ হিসাবে রাজনীতিতে এসে পৌঁছায় এবং ওই সরকারের বিরুদ্ধে ওগুলো অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। কাজে এই সময়টা আসলে আওয়ামী লীগের এখন চলছে কিনা আমি আপনার কাছে প্রশ্ন রেখে যাই। কারণ ডোনাল্ড লো আসছে এবং একটা কথা এর মধ্যে ছড়ানো হয়েছে এবং ছড়াচ্ছে যে তিনি মধ্যবর্তী নির্বাচনের একটা প্রস্তাবনা বা অবস্থা নিয়ে এই দেশে আসলে তিনি আসতে চাইছেন, যেটা বিএনপির শিবির থেকে সবচেয়ে বেশি আসছে। আসলে এই দেশে সেই সুযোগ আছে কিনা, আমরা বিরতির পর ফিরছি। দর্শক, আবার আমন্ত্রণ সবাইকে। রাজকাহনে আমরা দেশে কি রাজনৈতিক সংকট চলছে কিনা এটা নিয়ে একটা প্রশ্নবোধক রেখে এই আলোচনা করছি এবং আমাদের সাথে শামা ওয়াহিদ আছেন, তিনি সাংগঠনিক সম্পাদক বিএনপি। শামা ওয়াহিদের কাছে ফিরতে চাই। ডোনাল্ড লো আসছে আবার বাংলাদেশে, যিনি 2023 সালে এসেছিলেন এবং তখন ব্যাপক আলোচনায় ছিল যে এই দেশের নির্বাচন নিয়ে সবচেয়ে তিনি বেশি কথা বলেছেন। তিনি সংলাপ নিয়েও কথা বলেছিলেন, যাতে সংলাপটা হয়, সেটিও হয়নি। কিন্তু আবার তার আশা নিয়ে একটা বড় ধরনের আলোচনা চলছে। আসলেও কি বিএনপি মনে করে যে দেশে মধ্যবর্তী নির্বাচন নিয়ে আলোচনার জন্যই ডোনাল্ড লো ঢাকায় আসছেন? বিএনপি মোটেও এটা মনে করে না। ওবায়দুল কাদের সাহেব কোথা থেকে তথ্য পায়? আমার মনে হয় উনি কি এদেশের ফরেন মিনিস্টার নাকি উনি কোন মিনিস্টার আমি ভুলে যাই। যাই হোক, ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে বিএনপি এটা মনে করে বা বিএনপি ভাবছে যে ডোনাল্ড লো এই কারণে আসছে। এখন ডোনাল্ড লো কেন আসছে সে ডোনাল্ড লোই জানে আর আমেরিকা জানে, সেটা তো বিএনপি জানার কোনো কথা না। আর সবচেয়ে বড় কথা, আমাদের দলের পক্ষ থেকে মহাসচিব অলরেডি এটা বলেছে যে যুক্তরাষ্ট্রের সাথে এবং আরও অন্য সকল দেশের সাথে বাংলাদেশের যেই সরকারই থাকুক না কেন, হ্যাঁ, একটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক থাকবে, মানুষজন আসবে, কথা বলবে। এখানে অনেক বাংলাদেশের তো ইস্যুর অভাব নাই। মিয়ানমার রোহিঙ্গা একটা বিরাট ইস্যু এখন বিরাজ করছে, একটা বিশাল গলার কাটা আমাদের বর্ডারে। ইকোনমি, হিউম্যান রাইটস, সব অনেক ব্যাপারই আছে কথা বলার। এখন ডোনাল্ড লো ওনার কাজ নিয়ে আসছে, কেন আসছে সেটা উনি জানেন। বিএনপি এটা নিয়ে আদৌ কোনো মাথা ব্যথা নেই। বিএনপির কর্মসূচি নিয়ে আগাচ্ছে, বিএনপির রাজনীতি করছে। যেটা ভাই বললেন যে আর কয়েকটা কথা আমার বলতেই হবে, কারণ আওয়ামী লীগ শুধু ষড়যন্ত্র খোঁজে। কেন ষড়যন্ত্র খোঁজে? কারণ আমরা জানি না 7 তারিখের নির্বাচনে বিএনপি যায় নাই, আরও অনেক বিরোধী দল যায় নাই, কারণ আমরা একটা নীতির পয়েন্ট থেকে একটা কজ নিয়ে, একটা আদর্শ নিয়ে আমরা আন্দোলনটা চালাচ্ছি। না হলে তো বহু চেষ্টা হয়েছে, বিএনপি ভাঙার বহু চেষ্টা হয়েছে। তো এই শাহজাহান ওমর সাহেব বা 2-1 ছাড়া এত বড় দলের কয়টা নেতা গেছে এবং কয়টা নেতা অংশগ্রহণ করেছে 7 তারিখের নির্বাচনে? মোটা দাগে বলতে গেলে কেউই না। হ্যাঁ, তো এখন আমাদের সফলতা হচ্ছে যে 7 তারিখে বিএনপির
আন্দোলন যে চালিয়ে যাচ্ছে সেই আন্দোলনের এখনকার আন্দোলনটা আপনাদের কি? এখনকার আন্দোলনটা কি হিসেবে চলছে? বাংলাদেশের মানুষ মানে এখনকার আন্দোলন আপনারা করছেন এই কারণে দুইটা কথা আমি বলবো। বাংলাদেশকে বাঁচাতে হবে, বাংলাদেশের মানুষকে বাঁচাতে হবে আওয়ামী লীগের হাত থেকে। আচ্ছা, কিভাবে? একটা নির্বাচন চান আপনারা, তাই তো? মানে মধ্যবর্তী নির্বাচন, একটি সুষ্ঠু নির্বাচন যেখানে মানুষ ভোট দিতে পারে এবং মানুষের ভোটের আগ্রহ থাকে, সেটা তো সবাই চায়। নিশ্চয়ই সবাই চায়। সেটা কি 5 বছর অপেক্ষা করার পর আপনারা চাচ্ছেন নাকি সম্প্রতিকালে চাচ্ছেন? আমরা যদি যখনই নির্বাচন হবে তা আমরা আন্দোলনটা চালিয়ে যাচ্ছি। যদি কালকে আওয়ামী লীগ এই ডামি সরকারের বোধোদয় হয় যে না, বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, মানুষের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের ডেমোক্রেসি রেস্টোর করতে হবে, তাহলে তারা কালকেই কিন্তু চাইলে সকল রাজনৈতিক দলকে ডেকে, বিএনপিকে ডেকে বসে কথা বলতে পারে। এটা কিন্তু তাদেরকে কেউ আটকাইতেছে না। 7 তারিখের আগেও বহুবার বিএনপি বলেছে, বহুভাবে বলেছে যে আমরা ডায়ালগের জন্য ওপেন, কিন্তু ডায়ালগটা তো হতে হবে, কারণ আমরা তো তারানকো মার্কা ডায়ালগও দেখেছি, তাই না? ডায়ালগ হতে হবে একটা এজেন্ডা নিয়ে, একটা সুনির্দিষ্ট টার্গেট নিয়ে ডায়ালগ হতে হবে। সেই ডায়ালগের জন্য পরবর্তী নির্বাচন আসলে নির্ভর করছে সরকারের উপর, আপনাদের উপর না। মানে আপনারা আন্দোলন করে এই মধ্যবর্তী একটা নির্বাচন চান বা অন্য কোনো নেগোসিয়েশনের মাধ্যমে মধ্যবর্তী নির্বাচন চান, এরকম কোনো পরিকল্পনা আপনাদের? নেগোসিয়েশন কিসের? নেগোসিয়েশন তো আওয়ামী লীগ করে। নেগোসিয়েশন জাতীয় পার্টির সাথে, তারা জাতীয় পার্টির সাথে সিট ভাগাভাগি হয়, এর সাথে সিট ভাগাভাগি হয়, শাহজাহান ওমরকে রাতারাতি নিয়ে এমপি বানায় দেয়, ইব্রাহিম সাহেবের নিয়ে এমপি বানায় দেয়। নেগোসিয়েশন করে তারা। বিএনপি বোঝে গণতন্ত্র, বিএনপি বোঝে ইলেকশন, যে ইলেকশনে মানুষ ভোট দিয়ে। এই শুনেন, আমি আপনাকে একটা কথা বলি, নেগোসিয়েশনের কোনো ব্যাপার এখানে কথা না। কথা হচ্ছে যে আমরা চাই যে এই দেশে একটি আবার নির্বাচন প্রক্রিয়াটা ঠিক হোক। নির্বাচন প্রক্রিয়াটা যদি ঠিক হতে হয়, এই উপজেলা নির্বাচন কোনো উপজেলা নির্বাচন বললেন, আমরা সেটাই বলছি। কিন্তু আপনি বিএনপির শীর্ষ পর্যায়ের একজন নেত্রী, এবং আমরা যখন নির্বাচনের আগে দেখলাম যত যুক্তরাষ্ট্রের সাথে বৈঠক হয়েছে বা অন্য কোনো কূটনীতিকদের সাথে বৈঠক হয়েছে, আপনি ছিলেন। 2-3 জন মানুষ থাকলেও আপনি তার অন্যতম একজন থাকতেন। সেই আলোচনা থেকেই আমরা বলছি যে যদি এই ধরনের একটা আলোচনায় যায় যে বিএনপি এখনও চাচ্ছে মধ্যবর্তী একটা নির্বাচন হোক, এবং তার অংশ হিসাবে আসলেও ডোনাল্ড লো ঢাকা সফর করছে কিনা, এটা বিএনপি কিছুই জানে না, এটা বলা কি আসলে সম্ভব কিনা? যে সম্ভব, কারণ যুক্তরাষ্ট্র সাথে যখনই যুক্তরাষ্ট্রর কোনো প্রতিনিধি যখনই বিএনপির সাথে আলোচনায় বসেছে বা মিটিং করেছে, তখন আওয়ামী লীগের থেকে বলা হয়েছে যে আমরা ষড়যন্ত্র করতেছি। এটা কিন্তু কখনোই সেটা না। বিএনপি একটি সবচেয়ে বড় ওয়ান অফ দ্য বিগেস্ট রাজনৈতিক দল। বিএনপির সাথে তারা কথা বলবে। বিএনপি কিভাবে আগাতে চায়, বিএনপি কি করতে চায়, ইলেকশন নিয়ে আমাদের ভাবনা কি, আমাদের ইলেকশনের আগে পরে আমাদের ভাবনা কি, এগুলো তারা জানতে চায়, এবং সেই কারণেই তারা কিন্তু বিএনপির সাথে কথা বলে। এবং ভবিষ্যতে যখন আওয়ামী লীগ তো মনে করতেছে তারা সারা জীবন, যে পারসেপশন সারা জীবন থাকবে, মৃত্যু থাকবে তারা ক্ষমতায়, কিন্তু যখন তারা থাকবে না তখন তাদের এই দুর্নীতিগুলো বের হবে। এবং যখন বিএনপি সরকার গঠন করবে, তখন বিএনপি এই অনিয়মগুলো কিভাবে শুধরিয়ে একটি নতুন বাংলাদেশ গড়বে, সেটাও বিদেশিরা জানতে চায়, সকল স্টেক হোল্ডাররা জানতে চায়, এবং এই জন্য তারা আমাদের সাথে কথা বলে, আর কোনো কারণে না। আমরা সেটাই জানতে চাইছিলাম যে হ্যাঁ, সেখানে আপনাদের সাথে যেহেতু কথোপকথন হয় এবং একটা যোগাযোগের জায়গা আছে, কাজে কিছু না কিছু জানার সম্ভাবনা থাকে থেকেই আমরা বলি যে সেটি আপনারা জানেন। ডোনাল্ড লু কেন আসতেছে, ডোনাল্ড লুকে জিজ্ঞেস করলে ভালো হয়, অথবা আমেরিকান এমবাসিকে জিজ্ঞেস করলে ভালো হয়। এছাড়া পত্রপত্রিকা আমরা যা দেখি তাই আমরা যদি আপনাদের সাথে একটা বৈঠক হয়, সংকট সেখান থেকে তৈরি হয় যখন জানিয়ে বৈঠক হচ্ছে, তা যদি মিডিয়া বা অন্য কেউ না জানে, কারণ জানিয়ে বৈঠক হয়, আমরা বেশিরভাগ সময় আপনাদের তরফ থেকে কোনো বক্তব্য পাই না দেখেই যে যার মতো করে বুঝে নেয় এবং এটাতে একটা ষড়যন্ত্র খুঁজে পায়। আমি আসবো নিশ্চয়ই সমবায়ত আপনার কাছে, এটিও তাজ রহমানের কাছে একটু যেতে চাই। এটিও তাজ রহমান, সবসময় যুক্তরাষ্ট্র ভারত খুবই আমাদের রাজনীতিতে বড় আলোচনার বিষয় এবং বড় ইস্যু তো বটে, এবং আবারও যেহেতু আসছে সব জায়গায় এটাই বলা হচ্ছে যে ডোনাল্ড কোনো না কোনো রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আসছে, যদিও রোহিঙ্গা ইস্যু নানা ইস্যু আছে, কিন্তু এখন কি ডোনাল্ড এর কথা বলার মতো বাংলাদেশের কোনো রাজনৈতিক বিষয় আসলে আছে? আমি ক্ষুদ্র একজন রাজনৈতিক কর্মী হিসাবে মনে করি এই মুহূর্তে বাংলাদেশের পলিটিক্যাল ক্লাইম্যাক্সে ডোনাল্ড কোনো কিছু করারও নাই, করতে পারবেও না, কারণ এই সরকারকে প্রেশার তো কম দেয় নাই সারা দুনিয়া, হয় নাই। ডোনাল্ড এখন কিছু করতে পারবে না। ডোনাল্ড আসতেছে পলিটিক্যাল রেটরিক, একটা বক্তব্য হচ্ছে তার এই সে দায়িত্বপ্রাপ্ত সাউথ ইস্ট এশিয়ায়,
সে তার ট্রোলিং করছে, এটাতে তাদের অনেক ইন্টারেস্ট আছে সেগুলো নিয়ে আলাপ করার জন্য, সেই আলোচনার জন্য আসছে। এসে কোনো প্রেশার দিয়ে মধ্যবর্তী নির্বাচন, সেটা তো অনেক পরের ব্যাপার। জানি না, আমি মনে করি না আওয়ামী লীগ এত সুন্দর সুযোগ সুবিধা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসেছে। অ্যাবসলিউট মেজরিটি 97% পার্লামেন্ট মেম্বার, তাদের 3% বাকি সবাই মিলে, এই কেন হঠাৎ করে দিবে? ইকোনমিক প্রবলেম যেটা আছে স্বীকার করে সরকারকে নিতে হবে। ডেইলি স্টার একটা রিপোর্ট আছে 2.5 বিলিয়ন পাওয়ার সেক্টরের ডিউজ আছে, যদি আপনি 125 টাকা আজকের সামাবাদ যেটা বললেন, আমি একটা এক পত্রিকার অনলাইন দেখলাম 125 টাকা বাইরে রেট হয়ে গেছে। সেই হিসাব ধরে অলমোস্ট 33-32 হাজার কোটি টাকা ডিউজ আছে আমাদের এই পাওয়ার সেক্টরে। আমরা 5 বিলিয়ন সফট লোন চাচ্ছি চায়নার কাছ থেকে, যে আমাদেরকে আরও 5 বিলিয়ন নেওয়া নেক্সট বাজেটের আগে। আমরা অলরেডি ইন হাফওয়ে অফ দি প্রসেসে 4.75 বিলিয়ন ফ্রম IMF থেকে। তো এই সব কিছু মিলে আমরা অস্বীকারের সুযোগ নেই। আমরা ইকোনমিক্যালি একটা খুব হার্ডেল টাইমে যাচ্ছি। ইনফ্লেশন আছে, ইনফ্লেশন পৃথিবীর সব জায়গায় আছে, এটা আমি জয়বার সাথে একমত। কিন্তু আমাদের ইনফ্লেশনের বিদেশি যে আইটেমগুলো আছে, সাপ্লাই চেইনে আছে, সেগুলোতে মেনে নিলাম। দেশিগুলা ডাব, আপনার এই টকশোতে আমি রমজানে বলে গেছি, ডাবটা ঢাকাতে এসে 180 টাকা হয়ে যায়। ওটা তো আর ডলার দিয়ে কিনতে হয় না। লেবুটা আপনার শ্রীমঙ্গলে 20 টাকা হালি, এটা ঢাকাতে এসে হয়ে যায় 80 টাকা 100 টাকা। কেন? পুলিশ, সাপ্লাই চেইনের, আপনার পরিবহনের, এইগুলো সরকারকে, এবং আওয়ামী লীগের এক বড় নেতা ছিলেন, উনি স্বীকার করেছেন এগুলো আমরা কমাইতে চাচ্ছি, চেষ্টা করছি। এইগুলাতে কিন্তু আপনি কথা শুনতে হবে। বিরোধী দলের কাজ হলো এগুলো বলা। বেশি যদি বলে থাকি, আপনি দেখেন যেগুলো করার নাই ওগুলো করেন জনগণকে। যেন আপনার এই স্টুডিওতে, এই চ্যানেলে যদি 300 লোক কাজ করে, এই মালিকের পক্ষে, ম্যানেজমেন্টের পক্ষে প্রতি মাসে বা প্রতি 3 মাসে একবার ইনক্রিমেন্ট করা মুশকিল, পারবে না, সার্ভাইভ করতে পারবে না। বাট বাজারের জিনিসগুলো কিন্তু ঠিকই দাম বাড়ছে। আপনার জন্য হার্ডেল হচ্ছে, আমার জন্য হার্ডেল হচ্ছে, আমার বাসায় যারা আছে, আমার অফিসে যারা আছে, সবার জন্য কষ্ট হচ্ছে। মানুষের এই কষ্টটা যে বুঝতে হবে, এটাই রাজনীতি। এই রাজনীতিতে যে বিরোধী দল, সরকার সবাই মিলে করতে হবে। এটা যদি না করি, এক পেশে যদি হয়, আমি আপনাকে এক পেশে দেখি, যা বলবেন সব আমার, আপনার কথা আমার শোনার সুযোগ নেই, আর আপনি যা বলবেন আমি শোনার সুযোগ নেই, তাহলে এই দূরত্বটা একই জায়গায় যাচ্ছে, ওই বিরাজনীতিকরণ। বিদেশি শক্তি ইন্ডিয়া, বিদেশি শক্তি আমেরিকা, আমাদের দেশে ইনফ্লুয়েন্স আছে, বেশি ইনফ্লুয়েন্স আছে। এখন সাকসেসফুল ইনফ্লুয়েন্স ইন্ডিয়া, আমেরিকা একটু দূরে। আগামীতে তাদের এই চোখ কিন্তু সরায় নাই আমাদের দেশের উপরে। কাজে কোনো একটা ফাঁকফোকর কোনো অবশ্যই দেওয়া যাবে পেলেই না, কিন্তু যেখানে সবল তারা না। ঢুকতে আমি পারে। শুধু একটা লাইন বলি, আপনি জয়ভাইয়ের কাছে যাবেন আমি জানি। যুক্তরাষ্ট্র বিশেষ করে এবং সব দেশই তাদের একটা স্টেটমেন্টও কিন্তু কোনো দেশ করে না তাদের লাভ ক্ষতি হিসাব না করে। কাজ করা তো অনেক দূরের কথা, তাদের স্বার্থের জায়গাটাই আছে। তানভীর শাকিল জয়, এই যে সংকটের কথা বলা হলো, আমরা বিরতিতে যাওয়ার আগে আপনার সাথেও সেই কথাটা বলছিলাম। এই সংকটগুলি বৈশ্বিক সংকট, এটা সবাই জানে, কিন্তু খুব যে জনতা তার গায়ে লাগে প্রতিদিন এই ঘটনাগুলি, সে আসলে বৈশ্বিক নাকি কি আমার পারিবারিক, এটা সে জানতে চায় না। এগুলো টুকরো টুকরো হয়ে তার জমছে সেগুলো। শ্রীলঙ্কার আমরা অবস্থা কিন্তু এমন করেই ফেটে যেতে দেখেছিলাম, মানে ওইখানকার বিস্ফোরণটা এমন ছোট ছোট করে সব জনগণ মিলে তাদের সবাই বের করে দিল, মন্ত্রীদের হেনস্থা হতে দেখলাম, এমন করেই কিন্তু হয়েছিল। কাজে এই সংকটগুলো বৈশ্বিক বলে শুধু এড়িয়ে যাওয়া কি আসলে আওয়ামী লীগের জন্য এখন সম্ভব কিনা? না, প্রথম বিষয় যেটি হলো যে দেখুন, আওয়ামী লীগ কোনো সময় সংকটকে এড়িয়ে যাচ্ছে না। আজকে আমরা যে অর্থনৈতিক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এটি তো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোভিডের পর থেকেই বলছেন। আজকে কেন তিনি বারবার বলেছেন যে 1 ইঞ্চি জমি মানে পতিত রাখা যাবে না, কেন বলেছেন? কেন উনি বলছেন যে উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে? আজকে এই যে আমদানির উপরে কেন সরকার এত কড়াকড়ি আরোপ করেছে? কারণ আমরা তো এই অর্থনৈতিক সংকটটাকে ম্যানেজ করতে চাচ্ছি। আওয়ামী লীগ কোনো সময় অস্বীকার করে না অর্থনৈতিক সংকটকে, এবং আজকে জনগণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে যে কষ্টে আছে, সেই সমালোচনার তীর তো আমাদেরকেই সব থেকে বেশি বিদ্ধ করছে। আমরা যারা জনপ্রতিনিধি, আমরা যারা জনগণের কাছে যাচ্ছি, জনগণ তো আমাদেরকে এই কথাগুলো বলছে, এবং সেই কষ্ট কি আমরা উপলব্ধি করছি না? আমরা কিন্তু করছি। এবং জননেত্রী শেখ হাসিনার সরকার চেষ্টা করতে সাধ্যমতো সমাধান করতে। আজকে কিছু কিছু বিষয়, যেমন এখানে তাজ ভাই যে কথাটি বললেন যে আজকে শ্রীমঙ্গলে যে লেবুর দাম এত, সেটি ঢাকা শহরে এত কেন বেশি হবে? আজকে যখন শ্রীমঙ্গলে যখন লেবুর যে উৎপাদন হচ্ছে, আপনি ওখানে যখন বিপণন করবেন আর এটি যখন ঢাকায় আনবেন, আমাদের তো একটি বিষয় বুঝতে হবে যে জ্বালানি তেলের আজকে দাম কত বেড়েছে। এই যে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে পরিবহন সেক্টর থেকে শুরু করে সকল কিছু কিন্তু ইনফ্লেশনের মধ্যে পড়ে গেছে। এখন জ্বালানি তেলের এই দামটি তো আপনি নিয়ন্ত্রণ করতে পারছি না, কিন্তু সরকার কিন্তু চেষ্টা করছে বিভিন্নভাবে ভর্তুকি দিয়ে, বিভিন্নভাবে মেকানিজম করে। যেমন আপনি দেখেছেন যে প্রায়
5 কোটি পরিবারকে কিন্তু ডিরেক্টলি সাপোর্ট দেওয়া হচ্ছে, টিসিবি বলেন, বিভিন্ন খাদ্যদ্রব্যের মাধ্যমে। আমরা জানি যে কিছুদিনের মধ্যে হয়তো মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রেশনিং ব্যবস্থা চালু করা হবে। এই যে বিষয়গুলো, এগুলোই তো টুলস যেগুলোর মাধ্যমে আমরা এই সংকটগুলো সমাধানের চেষ্টা করছি। আজকে যে ইনফ্লেশনের কথা যেটি তাজ ভাই স্বীকার করলেন যে সারা বিশ্বে ইনফ্লেশন বেশি, তাহলে বেশি কেন? ওই দেশের সরকারগুলো কি ব্যর্থ হচ্ছে? তারা কি পারছে না? তারাও তো চেষ্টা করছে মেকানিজম করার জন্য। সুতরাং এখানে আওয়ামী লীগ কোনো সময়ই কোনো সংকটকে অস্বীকার করে না, আওয়ামী লীগ চেষ্টা করে এটা সলভ করার। দুই একটি বিষয় আমি বলতে চাই, যেহেতু কথাগুলো এসেছে। যেমন এখানে দেখেন, এই যে বিএনপি কথায় কথায় নির্বাচনের কথা বলে। বিএনপির মটো হলো যে নির্বাচনে তারা জিতবে সেই নির্বাচন সুষ্ঠু, আর যেটাতে সেরা হারবে সেটি হলো খারাপ নির্বাচন। উদাহরণ দিই, দেখেন 1991 সালের নির্বাচনে তারা জিতলো, ভালো নির্বাচন হয়েছে। 15ই ফেব্রুয়ারির নির্বাচনের পরে তারা কিন্তু পদত্যাগে বাধ্য হলো। 96 সালের নির্বাচনে তারা হারলো, ওখানে নাকি কারচুপি হয়েছিল। 2001 সালের নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার তো খুবই বিতর্কিত ভূমিকা রাখে, ওনারা জিতেছেন, নির্বাচন ভালো হয়েছে। 2008 সালের নির্বাচন, যেটি দেশে বিদেশে সব জায়গায় প্রশংসিত হয়েছে, সেই নির্বাচনের পরে বিএনপি কি বলেছিল? এখনো তো তারা বলে যে 2008 সালেও নাকি তাদেরকে মেকানিজম করে হারানো হয়েছে। মানে বিএনপির কথা হলো যে তাল গাছটি আমার, আমি যে নির্বাচনে জিতবো সেই নির্বাচনে সুষ্ঠু। আজকে আলোচনার কথা বলা হচ্ছে ডায়লগ। ডায়লগ তো ওনারা তো এজেন্ডায় আগে ঠিক করে দিচ্ছেন যে তত্ত্বাবধায়ক সরকার মানতে হবে, তারপর ডায়লগ করতে হবে। যেটি মৃত ব্যবস্থা, সেটি মেনে আবার ডায়লগ কি হবে? সুতরাং বিএনপি তো আসলে কোনো ডায়লগই চায় না। যদি চায় তাহলে এই কথাগুলো বলতো না। আজকে এখানে উপজেলা নির্বাচনের কথা বলা হচ্ছে যে এবারকার উপজেলা নির্বাচন নাকি বিতর্কিত হচ্ছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, জাতীয় পার্টি বিএনপি যখন ক্ষমতায় ছিল, একটি উপজেলা নির্বাচন তারা দেখাতে পারবে না যে এরকম শান্তিপূর্ণ উপজেলা নির্বাচন হয়। বিষয়টা শান্তিপূর্ণ নয়, বিষয়টা শান্তিপূর্ণ বিষয় নয়। না না না, তানভীর শাকিল জয়, বিষয়টা হচ্ছে না না না, অবশ্যই আপনি দেখেন বিএনপির সময়, জাতীয় পার্টির সময় কতগুলো প্রত্যেকটি উপজেলা নির্বাচনে প্রাণহানি ঘটেছে। তানভীর শাকিল জয়, যখন আমরা নিজেরা নির্বাচন করব, অন্য কেউ থাকবে না। নিজেরা নির্বাচনের বিষয় না, জাতীয় পার্টির অনেকে নির্বাচনে অংশগ্রহণ করেছে, বিএনপির অনেকে নির্বাচনে। আমরা বিরতির পর আমরা সেই আলোচনায় ফিরছি। অনেক ধন্যবাদ দর্শক, শেষ মুহূর্ত পর্যন্ত থাকার জন্য। এটিও তাজ রহমানকে দিয়ে শুরু করতে চাই। অর্থনৈতিক সংকটের বাইরে দেশে আর কোনো সংকট আছে কিনা, যেটা আসলে এখনকার জন্য সমাধান জরুরি স্বল্প মেয়াদে? একটা সেকেন্ড সাপ্লিমেন্ট করি জয় ভাইটা। জয় ভাই বলছিল বাংলাদেশের ইতিহাসে উপজেলা নির্বাচনের আগে জাতীয় পার্টি বিএনপি সময় হয় নাই। প্রথম নির্বাচন উপজেলা হলো 1985-এ। হয় নাই না, আমি বলেছি যে সুষ্ঠুভাবে হয় নাই। এই আলোচনা করলে আমরা শেষ করতে না, আমি শেষ করে 10 সেকেন্ডে। আওয়ামী লীগের বেশি ক্যান্ডিডেট আপনার উপজেলা চেয়ারম্যান হয়েছিল। 23 নভেম্বর 91 সেটা বাতিল হয়ে গেল। যাক, বাংলাদেশের সবচেয়ে বড় সংকট হলো রাজনৈতিক সংকট। বিরাজনীতিকরণ, আমলাদের আধিপত্য, দৌরাত্ম্য, প্রশাসনের একপেশে আচরণ, এটা বন্ধ করে দিতে হবে। নির্বাচন ব্যবস্থাকে সবার যদি এক আস্থার জায়গায় নিয়ে যেতে পারি আমরা, তাহলে নতুন প্রজন্ম, আগামী প্রজন্ম, নির্বাচনী ব্যবস্থা, নির্বাচনের দিন তারিখে আপনাকে প্রাইজ ঘোষণা করতে হবে। ওই দিন নির্বাচন, যদি ওই সেন্টারে যান তাহলে এই প্রাইজ পাবেন। এমনভাবে শ্রিঙ্কিং হচ্ছে মানুষ ভোট সেন্টারে যাওয়া। আপনি রাজনৈতিক দল থাকবে, নেতা থাকবেন, মানুষ ভোট দেবে না, চয়েস করবে না কাকে কী দেওয়া, বলবে এই ভোটে গিয়ে লাভ নাই। আওয়ামী লীগের লোকরাই যাচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছেন ছেলেরা পিছিয়ে কেন? সারাদিন মোবাইল, রাতে 4টা পর্যন্ত, তাকে দিনে উঠে 4টার সময় ঘুম থেকে, ভোটিং সেন্টার বন্ধ হওয়ার পরে পড়াশোনাও নাই। এই যে নষ্ট করে যাচ্ছেন, এদেরকে কাজে লাগাতে হবে। আপনাকে জাতিকে ডিভাইড থেকে একত্রিত করতে হবে। এই মতভেদ ভুলে যেতে হবে, বিয়েতে যেতে হবে, আওয়ামী লীগ বিএনপির হোক। এই জিনিসটা আমরা যদি মন থেকে পাই, রাজনীতিতে যদি রিজিডনেস কারোর প্রতি ঠিক না, কেউ এত রিজিড যদি থাকে তাহলে সমাধানের পথ বাইরে হবে না। রিজিড থেকে চলে আসতে হবে লিবারেল ওয়েতে গিয়ে আমরা একটা সমাধানে আসব। জাতির জন্য রাজনৈতিক সমাধান, অর্থনৈতিক সমাধান, এই দুটো সমাধান একসাথে কিন্তু জড়িত। যদি না হয় তাহলে আমাদের আগামী ভবিষ্যৎটা স্টেবিলিটিতে থাকবে। যখনই কেউ বাইরে থেকে আসে আমাদের দৃষ্টি সেই জায়গায় থাকে। শুধু শেষ মুহূর্তে আপনাকে জিজ্ঞেস করতে চাই, ডোনাল্ড যখন আসবে তার সাথে আনুষ্ঠানিক কোনো বৈঠকের খবর, মানে পরিকল্পনা বিএনপির আছে কিনা, বা সেই সময়সূচি ঠিক করা হয়েছে কিনা? এইটা এখানে বলার মতো আলোচনা না। লু সম্পর্কে আমার কোনো আলোচনা নাই, আমি আগেই বলে দিয়েছি। আমি শুধু আমি দুইটা কথা আমাকে বলতে দেন। এই যে উনি যে কোভিডের দোহাই দিয়ে এই সরকার যে এই দুর্নীতি ঢাকতেছে, কতদিন ঢাকতে পারবে? আপনি এই ব্যাংকিং সেক্টরের সমস্যা কি বৈশ্বিক সমস্যা? আপনার বিআইডিএস এর রিপোর্ট অনুযায়ী খাদ্য মূল্যস্ফীতি 15% ফর ইউর ইনফরমেশন, যেটা আমাদের আশেপাশের সকল দেশের চেয়ে বেশি। আচ্ছা, প্রকল্পগুলোর কস্ট যে প্রতি মাসে 2 গুণ 3 গুণ হয়ে যাচ্ছে, 6 মাস 1 বছর 3 বছর হয়ে যায়, কাজ শুরু হয় না কিন্তু টাকা শেষ। হ্যাঁ, এবং অর্থনৈতিক সংকটের কথা বলছি। আমি বলতেছি যে বৈশ্বিক অর্থনৈতিক সংকট, ভাই মানুষ না খায় আছে, তা অর্থনৈতিক সংকটের কথা তো আমার বলতে হবে। তা এখন এই বৈশ্বিক সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু বিশ্বে নাই।
বিশ্বে কিন্তু ভূমিমন্ত্রী হাজার হাজার কোটি টাকা দিয়ে লন্ডনে বাড়ি গাড়ি কিনে নাই। বিশ্বে কিন্তু আমাদের সচিবরা, আমাদের মোমেন সাহেবের কথা অনুযায়ী সচিবরা টাকা পাচার করে নাই। বিশ্বে কিন্তু বিশ্বে কিন্তু এই মানি লন্ডারিং এর এই বিশাল আওয়ামী লীগের লোকজন এত হাজার হাজার কোটি টাকা মানি লন্ডারিং করে নাই। বিশ্বায়নে বিশ্বে যা ঘটতেছে সেটা বাংলাদেশে ঘটতেছে না, এবং বাংলাদেশে যা ঘটতেছে বিশ্বে আর কোনো কোথাও অনেকগুলি পয়েন্ট আপনারা। এবং শুনেন, লুর কথা লাস্টে বলি। আপনারা বিএনপির সাথে যাই হয় বা না হয়, বিএনপি অফিসিয়ালি সেটা সংবাদ মাধ্যমকে জানায়, জাতিকে জানায়, জনগণকে জানায়। সো দ্যাটস ইট। এবং কার ভিজিট, কার কখন কি হবে সেটা নিয়ে বিএনপির আদৌ কোনো উৎসাহ নেই, মাথা ব্যথাও নেই। বরঞ্চ ওবায়দুল কাদের ফুল নিয়ে দাঁড়ায় থাকে ওবায়দুল কাদের সাহেব রিসিভ করার জন্য। ওনারা সেলফি তুলে সারা ঢাকা শহরে বিরাট বিরাট বিলবোর্ড করে লাগায় আমেরিকার সাথে সেলফি তুলে। তো এখন ব্যাপারটা তো ওনাদের, এখন ওনারাও যে কি বলে মানে কি বলবো, এটাকে একটা কথা আছে না যে পুলিশ পুলিশ, এখন ওনাদের হচ্ছে সেই অবস্থা। আমেরিকারে টেবিলের তল দিয়ে ওনারা ইয়ে করতেছে, ঘি তেল লাগাইতেছে, উপর দিয়ে আমেরিকা খারাপ। তানভীর শাকিল জয়, শেষ মুহূর্তে একটু আমেরিকান ক্লাব, গুলশান ক্লাব, ক্লাবের রাজনীতি কিন্তু বিএনপি নির্বাচনের আগে করেছে, আমরা দেখেছি। হ্যাঁ, ক্লাবে যেও তাদেরকে মিটিং করতে হয়েছে, তাদের রাজনৈতিক এত দেউলিয়ত্ব হয়ে গিয়েছিল। আর এখানে ডোনাল্ড লু আসছেন, তিনি মার্কিন সরকারের প্রতিনিধিত্ব করেন, মার্কিন সরকারের বাংলাদেশের সাথে কি স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা করবেন। এখানে রাজনৈতিকভাবে এই যে মধ্যবর্তী নির্বাচন বা অন্য বিষয়গুলো, সেগুলোর বিষয়ে বিএনপির কোনো বায়বীয় ধারণা থাকতে পারে, কিন্তু এগুলো সম্পূর্ণ অবাস্তব বিষয়। ওনারা বলছেন, ওনারা তো বলার সময় অনেক কিছুই বলেন, ওনারা তো সব সময় ভালো ভালো কথাই বলেন। আজকে যে ওনারা বলছেন এই যে বিদেশিরা যে ওনাদেরকে এসে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন, জঙ্গিবাদের বাংলাদেশ ছিল, সেগুলো আবার হবে না, সেগুলোর নিশ্চয়তা চেয়েছিলেন, সেগুলোকে ওনারা প্রকাশ করেছেন, সেগুলো তো ওনারা কোনো সময় প্রকাশ করেন না। আজকে বিএনপি বিদেশি নির্ভর রাজনীতি করেছে, তারা ব্যর্থ হয়েছে, আবার হয়তো তারা করবে, সেটি তাদের রাজনৈতিক বিষয়। কিন্তু অর্থনৈতিক সংকট অবশ্যই বাংলাদেশে রয়েছে, সেই সংকট মোকাবেলা করার জন্য জননেত্রী শেখ হাসিনা সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আজকে সেই বিষয়টা নিয়ে আমি মনে করি আমরা সেই আলোচনাতে আমরা নিশ্চয়ই আবারও কখনো আসবো। রাজকাহনের সাথে থাকবেন দর্শক।